আর কার্তুজ উদ্ধার, অস্ত্র উদ্ধার ক্যানিংয়ে দেখিয়েছিলাম, তাতে আরও একজন গ্রেফতার। মোট গ্রেফতার 6। অস্ত্র পাচারে ধৃত শান্তনু সরকারের বাড়ি এটা। এখান থেকেই গ্রেফতার, অর্থাৎ বারুইপুর এসটিএফ এর জালে আরও এক ধৃত। বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মী আমরা দেখিয়েছিলাম, বিবাদীবাগের দোকান, সেই দোকান থেকে বিক্রি হয়েছিল কার্তুজ, বেরিয়েছিল প্রচুর কার্তুজ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। এই শান্তনু কিভাবে জড়িত অর্পণ? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই দোকানে কাজ করার সুযোগ নিয়ে সে বাইরে কার্তুজ বিক্রি করত এবং সেখানে রশিদ এবং ফারুকের নাম উঠে এসেছে এবং সেখান থেকেই এই শান্তনু সরকারের নাম উঠে আসে। এবং চম্পাহাটির যে বাড়ি আমরা ছবি দেখাচ্ছি, এই বাড়িতে তার স্ত্রী, এই সন্তান নিয়ে তিনি এখানে থাকতেন। বেশ কয়েক বছর এই চম্পাহাটির বিভিন্ন এলাকায় তিনি ভাড়ায় থাকছিলেন। গত 2 বছর হলো সে জমি কিনেছে এবং সেই জমি কিনে এই বাড়ি সে তৈরি করেছে। পরিবারের সদস্য বলতে তার মায়ের সঙ্গে আমরা কথা বলতে সক্ষম হয়েছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তেমন বাইরের কেউ বাড়িতে তেমন আসতেন না। তার ছেলে ভালো এবং এই ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত নয়, কিন্তু এসটিএফ এর পক্ষ থেকে তার নাম সরাসরি উঠে আসে। ফারুক এবং রশিদের নাম উঠে এসেছে। ফারুক অস্ত্র নিয়ে রশিদের কাছে বিক্রি করে। এই আগ্নেয়াস্ত্র বিক্রির পিছনে শান্তনুর হাত রয়েছে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। আপনার কাছে আপনার ছেলে ভালো, কিন্তু এসটিএফ এর কাছে আপনার ছেলে ভালো নয়। কিছু না পেলে তো আর এসটিএফ গ্রেফতার করতো না। কি বলছেন শান্তনুর মা, দেখুন। আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। ছেলে এনসিদাতে কাজ করতো। কোন দোকান এটা? এনসিদা বন্দুকের দোকান। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে পারে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওসব ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছিল, ও একদম নিডি ম্যান যাকে বলে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। আমিও তো ডেলাউসিতে কাজ করতাম, কোনো দিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। আর ক্যানিং এর অস্ত্র কারবারে হাত বদলের কীর্তি। হাত বদল হলেই বাড়ে কার্তুজ অস্ত্রের দাম, প্রায় দ্বিগুণ দামে অস্ত্রের হাত বদল। গত শনিবারই পাওয়া যায় এই রকম একটি দোকান বিবাদীবাগে। সেই দ্বিগুণ দামে অস্ত্রের হাত বদল। হাজি রশিদকে দোকানের দোনালা রাইফেল পাচার কিভাবে, কি মোডাস অপারেন্ডি কি ছিল অমিত? দেখো, এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে যে তথ্য উঠে আসছে যে হাজি, যিনি অস্ত্র কারবারি মিডল ম্যান বা অস্ত্র বিক্রিও করে, তার মাধ্যমে ফারুকের কাছে অস্ত্র গেছিল এবং হাজিকে অস্ত্র পৌঁছে দিয়েছিল এই বিবাদীবাগের বিপণীর একজন কর্মচারী শান্তনু, যাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই অস্ত্র কারবার বা এই বিক্রি বা কেনা বেচার মধ্যেও দামের কিন্তু দামের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য দেখা গিয়েছে। সে কিরকম, যারা তদন্তকারী যেটা জানাচ্ছেন যে হাত বদল হলেই অস্ত্রের দাম কিন্তু বেড়ে যেত। সেক্ষেত্রে দোকান থেকে অস্ত্র যখন হাজির কাছে যেত, হাজি সেই অস্ত্র 2 থেকে 2 গুণ বা 3 গুণ দামে কিনতেন এবং সে যখন বিক্রি করতেন, তারা যখন বিক্রি করতেন তারা তার উপরে আরো 10,000 বা কখনো 15,000 টাকা দাম বাড়িয়ে দিতেন। এবং কখনো কখনো এমনটাও হয়েছে যে তদন্তকারীরা জানাচ্ছেন যে চাহিদার উপরে কিন্তু অস্ত্রের দাম নির্ভর করতো। হয়তো কোনো গ্রুপের অস্ত্র খুব প্রয়োজন, সেক্ষেত্রে হাজি বা তাদের মতো কারবারিরা বিভিন্ন সময় মুঙ্গের বা ভাগলপুর থেকে যে আগ্নেয়াস্ত্রগুলো এনে তাদের কাছে রেখে দিতেন, সেগুলো কিন্তু চড়া দামেও বিক্রি করতেন। এই তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে আর্থিক লেনদেনটাও কিন্তু নজরে রয়েছে এই মুহূর্তে তদন্তকারীদের। বেশ, আপনাদের মনে করিয়ে দিই, দত্তপুকুরে মার্ডার, এক যুবকের দেহ উদ্ধার, কিন্তু মাথা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কাশ্মীর থেকে গ্রেফতার হয়েছে জলিল। সেই জলিল মূল অভিযুক্ত বলা হচ্ছে। কেন খুন হলো, মাথা কোথায় গেল, এই জলিলকে ধরে কি কিনারা করতে পারবে পুলিশ? কারণ পুলিশ হন্যে এই খুনের ঘটনার কিনারা করতে। জলিলকে জিজ্ঞাসাবাদে কি পাওয়া যাচ্ছে? চুরির বখরা বিবাদে দত্তপুকুরে খুন। দত্তপুকুরে হজরত লস্করকে মাথা কেটে খুনের তদন্তের নয়া তথ্য পুলিশের হাতে। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, কি তথ্য?
দেখো, জলিলকে গতকালই তাদের হেফাজতে নিয়েছে পুলিশ, কিন্তু যত জলিলকে যে জিজ্ঞাসাবাদ করছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অর্থাৎ যে 2রা ফেব্রুয়ারি দত্তপুকুরে যে খুন হয় যুবক কৃষিক্ষেত্রে হজরত লস্কর, এবং সেই খুনের দুদিন পরেই কিন্তু ওবায়দুল বলে একজন গ্রেপ্তার করা হয়। তখন কিন্তু পুলিশ সূত্রেই খবর বা ওবায়দুল স্বীকার করেছিল যে ত্রিকোণ প্রেমের তথ্য সামনে আসে, ফলে তার ওয়াইফের সঙ্গে অর্থাৎ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, তার থেকেই এই যৌন অঙ্গ কেটে খুন করা হয় এমনটাও কিন্তু বলা হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে দিন দশেক আগে প্রায় 10 দিন পর, ঘটনা 10 দিন পর থেকে মোহাম্মদ জলিল গাজীকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর থেকে, এবং তাকে নিয়ে আসা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরই চাঞ্চল্যকর অভিযোগ, একের পর এক অভিযোগ। অর্থাৎ এই জলিলই সেদিন সবাইকে, অর্থাৎ এই লস্কর, অর্থাৎ এই যে হজরত এবং ওবায়দুল সহ একাধিক তার বন্ধু বান্ধব যারা এই কাজের সঙ্গে যুক্ত, চুরির কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে, এবং সেখানেই বসে রাতে খাওয়া দাওয়া, এবং সেখান থেকে ঠান্ডা মাথায় খুন করা হয়। অর্থাৎ তাকে কেন খুন করলো, খুনের কারণটা কি, সেটা কি উঠে এলো আদৌ? একদম দেখো, খুনের কারণ একদম একদিকে যেমন ওবায়দুল বলছিল যে ত্রিকোণ প্রেম, অন্যদিকে কিন্তু এই অর্থাৎ এই জলিল কিন্তু বলছেন যে একটি প্রায় 400 গ্রাম সোনার বকরা অর্থাৎ একটি চুরি করেছিল, সেই চুরির পুরো সোনাটাই কিন্তু আত্মসাৎ করেছিল এই হজরত। ফলে সেই বারংবার তাকে বলা হচ্ছিল, কিন্তু কোনো রকম ভাবে তিনি সেই চুরির অর্থাৎ সোনার ভাগ কাউকে দিচ্ছিলেন না। ফলে তার থেকে আক্রোশ এবং তার থেকে ঠান্ডা মাথায় ডেকে এনে খুন। মাথা কি পাওয়া যাবে হজরতের, কি বলা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু দফায় দফায় শুধুমাত্র জলিলকে জিজ্ঞাসাবাদ নয়, এবং ওবায়দুল সহ একাধিক যে এখনো পর্যন্ত 4 জন পুলিশ হেফাজতে রয়েছে সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদ আলাদা আলাদা এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ। এখনো পর্যন্ত খুনের কথা স্বীকার করলেও এখনো পর্যন্ত মাথা কোথায় রয়েছে সেটা কিন্তু পুলিশকে এখনো সেই ধরনের তথ্য দিতে পারেনি। ফলে এখনো পুলিশ ধন্দে রয়েছেন, আদেও কি এরাই খুন করেছে বা মাথা কোথায় রয়েছে, তার জন্যই কিন্তু আরো জিজ্ঞাসাবাদ দরকার। ইতিমধ্যেই কিন্তু সে খুনের কথা স্বীকার করলেও মাথা কোথায় রয়েছে সেটা কিন্তু এখনো স্বীকার করেনি। অয়ন, ওকে। ব্যাংকে আর্থিক দুর্নীতিতে সিবিআই যদি কারো বিরুদ্ধে তদন্ত করতে যায় তাহলে রাজ্য সরকারের আর কোনো পারমিশন লাগবে না, রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন নেই, এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। এফআইআর করতে সিবিআইকে রাজ্যের অনুমতি নিতে হবে না, নজিরবিহীন নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে ব্যাংকগুলিকে পাঠাবে, ব্যাংকগুলির কোনো আপত্তি থাকলে জানাবে সিবিআইকে, এরপরেই দ্রুত এফআইআর করতে হবে সিবিআইকে। এফআইআরে রাজ্যের অনুমতি লাগবে না, এটা কিন্তু ব্যাংকিং অপরাধ। ব্যাংকে কোনো দুর্নীতি হলে পরে এফআইআর নিয়ে নয়া দাওয়ায় কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, এতদিন আমাদের রাজ্যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা ব্যাংকে আর্থিক অপরাধের ক্ষেত্রে বা আর্থিক দুর্নীতির ক্ষেত্রে একাধিক অভিযোগ আসে। সেই অভিযোগগুলোতে যখনই কোটি টাকার ওপর অপরাধের অঙ্ক হয় সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, ব্যাংকের নিয়ম, আরবিআই গাইডলাইন অনুযায়ী সিবিআই তার তদন্ত করবে। কিন্তু আমাদের রাজ্যে সরকার অনুমোদন দিচ্ছে না, এটাকে ছোট করে সিবিআই কার্যত আমাদের রাজ্যে যতগুলি ব্যাংকে আর্থিক অপরাধের এরকম অভিযোগ এসেছে কোনো কেসই তারা এফআইআর করেনি, কোনো তদন্ত তো অনেক দূরের কথা। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট নির্দেশ জারি করলো এবং নজিরবিহীন নির্দেশ জারি করলো, আমাদের রাজ্যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি আর্থিক অপরাধ হয়, আর্থিক দুর্নীতি হয়, সেক্ষেত্রে সিবিআই এফআইআর রুজু করবে, রাজ্যের কোনো অনুমোদনের প্রয়োজন নেই। একই সঙ্গে বিচারপতি এটাও জানালেন, আসলে এই রাজ্যে সিবিআই একাধিক মামলা করে করে তাদের এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তদন্ত তারা যেন করতেই চায় না, এফআইআর তারা রুজু করতেই চায় না। সিবিআই পাল্টা দেওয়ার চেষ্টা করেছে, ডেপুটি সলিসিটর জেনারেল তারা বলেছে যে তারা তদন্ত করলো, এফআইআর করলো, কিন্তু তখন ব্যাংক বললো এটা আর্থিক অপরাধ না, তখন কি করবে? বিচারপতি তীর্থঙ্কর বলেন স্পষ্ট কোনো অজুহাত নয়, এক্ষেত্রে সরাসরি তারা এফআইআর করবে এবং তদন্তে নিয়ে যাবে, কোনো রাজ্যের অনুমতি দরকার নেই এক্ষেত্রে। বেশ।